আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সহপাঠ বইয়ে একটি নতুন করে উপন্যাস এসেছে। 1971 সাল, লিখেছেন হুমায়ুন আহমেদ। এই উপন্যাস পরিচিতি পাঠের উদ্দেশ্যে উপন্যাসের যে মূল ভাবটা সেটা আমরা এখান থেকে আজকে দেখার চেষ্টা করব। চলো আমরা ধারাবাহিকভাবে শুরু করি। কি বলেছে এখানে? উৎস পরিচিতি: 1971 সালে উপন্যাসটি 1971 সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত। তাহলে সাল দেখে বা উপন্যাসের নাম দেখে আমরা বুঝতে পারছি এটা কি নিয়ে লেখা, তাই এটিকে একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস বলা হয়। তাহলে হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো যে কি 1971। এখানে প্রান্তিক এক গ্রামের পাকিস্তানি মিলিটারির সাধারণ মানুষের উপর চালানো নির্যাতনের কাহিনী ফুটে ওঠে। তাহলে এখান থেকে আমরা অনেকটা অনুমান করতে পারছি যে প্রান্তিক একটা গ্রামের বিষয় থাকবে, পাকিস্তানি সেনাবাহিনীর যে নির্যাতন থাকবে সেটি এখানে ফুটে উঠবে। পাঠের উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের ইতিহাস, সাধারণ মানুষের উপর চালানো নির্যাতন ও ত্যাগের পরিচয় শিক্ষার্থী এই উপন্যাস থেকে জানতে পারবে। চলো উপন্যাসের মূল বক্তব্য আগে আমরা একটু বুঝে নিই। বাংলাদেশে প্রত্যন্ত এক গ্রাম নীলগঞ্জ। তাহলে ওইখানে যে গ্রামের উপর চালানো হয়েছে সেই গ্রামটির নাম হলো নীলগঞ্জ। গ্রামের শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর, মানে তেমন একটা পড়ালেখা নাই বললেই চলবে। এই গ্রামের মানুষের জীবন স্বাভাবিকভাবে চলছিল। তবে হঠাৎ 1971 সালের 1 মে গ্রামটিতে প্রবেশ করে একদল পাকিস্তান মিলিটারি। কত তারিখে? 1971 সালের 1 মে। তাদের আগমনেই গ্রামের স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটে। তার মানে এতদিন যে স্বাভাবিক জীবনযাপন ছিল সেটি কি হয়েছে? সেটি ভেঙে চুরে গিয়েছে বা ওদের আক্রমণের কারণে সেগুলো নষ্ট হয়ে গেছে। অন্ধকারে তারা টর্চ জ্বলে জ্বলে গ্রামে প্রবেশ করে। মানে গ্রামে যারা ওরা রাতে যখন আসে তখন ওরা টর্চ নিয়ে আসে। তারা স্কুল ঘরে অবস্থান নেয়, তার মানে যেখানে স্কুল ছিল সেখানে তারা অবস্থান নিয়েছে। এই দলের নেতৃত্বে ছিলেন মেজর এজাজ। পাকিস্তানি সৈন্যদের মধ্যে যে সৈন্য এই নীলগঞ্জে আসে তাদের নেতৃত্ব দিয়েছিলেন মেজর এজাজ। নীলগঞ্জে লুকিয়ে আছে একদল মুক্তিবাহিনী, এমনকি তাদের সাথে 2 অপহৃত পাকিস্তানি সেনা সদস্যও আছে। এই তথ্যের ভিত্তিতে পাকিস্তানি মিলিটারি গ্রামটি দখলে নেয়। তাদের উদ্দেশ্য অপহৃত সেনা সদস্যদের উদ্ধার করা এবং মুক্তিবাহিনীর লোকদের হত্যা করা। এটাই হলো যে তাদের মেন উদ্দেশ্য, এবং ওরা এই গ্রামে আসছে এই কারণে। এর আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের এসএসসি রিলেটেড সবগুলো বই আমাদের কাছে দাগানো আকারে আছে, যেখান থেকে ইনশাল্লাহ 100% প্রশ্ন কমন আসবে। তোমরা যদি বইগুলো নিতে চাও তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে অথবা এই নাম্বারে মেসেজ দিলেই হবে, তোমরা বইগুলো নিতে পারো। অপহৃত 2 সেনা সদস্যের একজন মেজর এজাজের বন্ধু মেজর বখতিয়ার। তাদের উদ্ধার করতে মুক্তিযোদ্ধাদের অবস্থান জানা জরুরি, তাই মেজর এজাজ গ্রামের 2 অস্থায়ী বাসিন্দা ইমাম সাহেব ও আজিজ মাস্টারকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং বন্দি করে রাখে। তাদের দুজনের কেউই মেজর এজাজকে তথ্য দিতে পারে না, কারণ মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কোনো তথ্যই তাদের জানা নেই। ফলে মেজর এজাজের নির্মমভাবে তাদের নির্যাতন করে স্কুল ঘরেই তাদের বন্দি করে রাখে। বন্দি অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েন মসজিদের ইমাম সাহেব। উপন্যাসটিতে দেখা যায় গ্রামবাসীর প্রথম পর্যায়ের ধারণা ছিল মুসলিম হলে পাকিস্তানিরা কোনো ক্ষতি করে না, কিন্তু তাদের এই ধারণা যে ভুল তা মসজিদের ইমাম সাহেব, সফদর উল্লাহর স্ত্রীর শালিকা, আজিজ মাস্টার প্রমুখের পরিণতি লক্ষ্য করলেই বোঝা যায়। তার মানে ওরা যে শুধু মুসলিম হলেই ছেড়ে দেয় না, বিষয়টা এখান থেকে মোটামুটি বোঝা যায়। উপন্যাসের পাকিস্তানি মিলিটারির মেজর এজাজ বাঙালি মুসলমানকে প্রকৃত মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে চায় না, যা তার প্রবল বাঙালি জাতিবিদ্বেষী মনোভাব। তাহলে এখান থেকে মেজর এজাজের আমরা একটা মনোভাব দেখতে পেলাম, এটা ভালো করে জেনে রাখবে। পাকিস্তানিরা নীলগঞ্জ গ্রামে তাদের প্রভাব বজায় রাখতে নির্মম হত্যাকাণ্ড চালায়, যেখানে সেখানে নির্বিচারে গুলি চালায়। ফলে গ্রামীণ জনজীবন হয়ে পড়ে কোণঠাসা, অবরুদ্ধ। উপন্যাসের রহস্যময় চরিত্র রফিক মেজর এজাজের সহযোগীর ভূমিকা পালন করলেও প্রকৃতপক্ষে তিনি ছিলেন মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি। মেজর এজাজকে গ্রামের মানুষদের নির্যাতন করার ব্যাপারে তিনি নিরুৎসাহিত করেছেন। কৈবর্ত পাড়ায় মুক্তিযোদ্ধা খোঁজার জন্য তল্লাশি করতেও তিনি নিরুৎসাহিত করেছেন। এমনকি মূর্তির পেছনে লুকিয়ে থাকা বালাইয়ের সন্ধান জানলেও মেজর এজাজকে তিনি তা বুঝতে দেননি। যদিও উপন্যাসের শেষ দিকে মেজর এজাজের কর্মকাণ্ডের বিরোধিতা করায় রফিকের ওপর মেজরের সন্দেহ হয় এবং তিনি যে মুক্তিযোদ্ধাদের বাঁচাতে অবদান রেখেছেন তা মেজর এজাজ বুঝে ফেলে। ফলে রফিকের প্রাণ দিতে হয়। উপন্যাসটিতে মূলত নীলগঞ্জের অবরুদ্ধ জীবন ব্যবস্থা ফুটে উঠেছে, যা মুক্তিযুদ্ধকালীন সাধারণ জনজীবনের বাস্তব চিত্রের রূপায়ণ। তাহলে এখান থেকে আমরা মোটামুটি নীলগঞ্জের বিভিন্ন ধরনের বিষয়গুলো দেখতে পাই। নীলগঞ্জ যেন পুরো বাংলাদেশেরই চিত্র, মানে এর মাধ্যমে তিনি লেখক পুরো বাংলাদেশের অবস্থান বুঝিয়েছেন। উপন্যাসটিতে যে যুদ্ধ প্রস্ফুটিত হয়েছে একপাক্ষিক অর্পণমূলক যুদ্ধ। পাকিস্তানিরা এই যুদ্ধ বাঙালিদের উপর চাপিয়ে দিয়েছে। নীলগঞ্জ বাসিন্দারা নিরস্ত্র মানুষ, তাদের কাছে অস্ত্র নেই, গোলা বারুদ নেই, যুদ্ধের কোনো মনোভাব তাদের ছিল না। তারা পাকিস্তানিদের ভয়ে শুরু থেকেই ছিল আতঙ্কিত। এখানের মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ চরিত্র দেখতে পাবো। মেজর এজাজ, রফিক,
আজিজ মাস্টার, ইমাম সাহেব এবং জয়নাল মিয়া। নামকরণে উপন্যাসটি আমরা কেন নামকরণ করা হয়েছে এই উপন্যাসটির 1971 সালে সেটি যদি দেখি, উপন্যাসটির নামকরণ করা হয়েছে প্রেক্ষাপটগত দিক থেকে, মানে এটার মূল বিষয়বস্তুর উপর ভিত্তি করে এটা নামকরণ করা হয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধকালীন নিপীড়িত, নির্যাতিত, বিধ্বস্ত ও অবরুদ্ধ জনজীবন এই উপন্যাসে ফুটে উঠেছে। তৎকালীন সামাজিক রাজনৈতিক বাস্তবতা এই উপন্যাসের মূল ভাবনা, আর এর বহিঃপ্রকাশ হলো সাধারণ মানুষকে নির্যাতন, হত্যা, সম্ভ্রম, মানহানি। মুক্তিযুদ্ধের প্রাথমিক অবস্থায় সারা দেশে পাকিস্তানি সামরিক বাহিনী যে তাণ্ডব ও অত্যাচার করে বর্বরতায় পরিচয় দিয়েছেন তা এই উপন্যাসের কাহিনীর মূল চালিকা শক্তি। রূপশ্রেণী কেমন? আঙ্গিকগত দিক থেকে এই উপন্যাসটি ঐতিহাসিক উপন্যাস। মুক্তিযুদ্ধের ইতিহাস হয় উপন্যাসটিকে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস বলা হয়। এখানের মধ্যে ভাষা ও গদ্যরীতি উপন্যাসটি প্রমিত ভাষায় রচিত, সংলাপে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে। উপন্যাসের বর্ণনা রীতি, ভাষাভঙ্গি, পরিবেশ, চিত্র বেশ আকর্ষণীয়। এখানের মধ্যে তোমরা এগুলো দেখে নিবে। এরপরে মেজর এজাজের যে চরিত্র ছিল তিনি কি ছিলেন এখান থেকে তা তোমরা জানতে পারবে, তার বর্বরতা সম্পর্কে এখান থেকে জানা যায়। এরপরে 2 নম্বরে ছিল রফিক যে চরিত্রটি ছিল সেটি সম্পর্কেও তোমরা এখান থেকে জানতে পারবে। এরপরে ছিল 3 নম্বরে আজিজ মাস্টার সম্পর্কে এখান থেকে পুরোপুরি জানতে পারবে। এরপর ছিল ইমাম সাহেবের যে চরিত্র ছিল সেটি এখান থেকে তোমরা জানতে পারবে। এরপরে 5 নম্বর চরিত্র ছিল জয়নাল মিয়া সম্পর্কে তোমরা এখান থেকে ভালো করে জেনে নিতে পারবে। 6 নম্বরে ছিল মীর আলী। এরপর 7 নম্বরে হলো যে বদিউজ্জামান। 8 নম্বরে ছিল সফরুল্লাহ। এই কয়েকটা চরিত্র নিয়ে মূলত এই উপন্যাসটি রচিত।